মদনপুরের বদনবাবু নিজের শক্তিতে তিসির ব্যবসা করে লক্ষাধিক টাকা রোজগার করে। কুঁড়ে ঘরে ছেঁড়া কাঁথায় তিনি জন্মেছিলেন। সেই লোক কি করে অত বড় বাড়ি, অত বিষয় সম্পত্তি করেছিলেন সে এক আশ্চর্যের ব্যাপার। বিশেষ করে তার তিসির গোলাবাড়ি দেখলে তাক লেগে যায়। একটা বড় প্রকাণ্ড খামারে সার সার প্রকাণ্ড প্রকাণ্ড গোলা, এক একটা গোলায় ২৫০০ থেকে ৩০০০ টাকার তিসি, এমন গোলা ৫০টা। ছেলেবেলায় বদনবাবু লেখাপড়ার করার সুযোগ পাননি। কোনো রকমে ভাঙা ভাঙা মোটা মোটা অক্ষরে হিসাবের খাতা লিখতে পারতেন, তাও বড় একটা লিখতে হতো না। এজন্যে একজন মুহুরি ছিল। বদনবাবু লোহার সিন্দুকের পাশে একটা ফরাসের ওপরে বসে খবরদারি করতেন। এককালে নিজের মাথায় তিনি তিসি বয়ে এনেছেন, এখন আর তা করতে হয় না। খালি একটা বেনিয়ান গায়ে আর একখানা মোটা ক্যাটক্যাটে ৮ হাত ধুতি পরে সব দেখাশোনা করেন। তার একমাত্র ছেলে মহেন্দ্র বড় হয়েছে, সেই সব করে। কিন্তু মহেন্দ্রের ওপর বদনবাবুর মনে মনে আস্থা নেই। তার চোখে সোনার চশমা, মাথায় টেরি, গায়ে সিল্কের পাঞ্জাবি, হাতে সোনার রিস্ট ওয়াচ, পরনে সদ্য ধোয়া দেশি ধুতি। গায়ে কোথায় তিসির ধুলো লাগবে এই ভয়েই সর্বদা সশঙ্কিত। আগে যেখানে দোকানে ১৫ জন লোক খাটত সেখানে সে আরও ১০ জন বাড়িয়েছে। কাজেই শুধু বসে বসে হুকুম করলেই তার কাজ শেষ হয়। বদনবাবু ছেলের এই বাবুগিরি মনে মনে অপছন্দ করেন, কিন্তু পুত্র স্নেহে মুখ ফুটে কিছু বলতে পারেন না। কেবল এতদিনের এত কষ্টে গড়া ব্যবসা দুদিনে নষ্ট হয়ে যাবে এই ভয়ে যতদিন পারেন প্রত্যহ একবার ঠুকঠুক করে আড়তে গিয়ে বসেন। কিন্তু তাও বেশি দিন পারলেন না। একদিনের ওলা ওঠা জ্বরে বদনবাবুর স্ত্রী মারা গেলেন। সঙ্গে সঙ্গে বদনবাবু কেমন যেন হয়ে গেলেন। কান্নাকাটি করলেন না, হৈ হৈ করলেন না, কেবল কথা বন্ধ করে চুপ হয়ে বসে রইলেন। তারপরে শ্রাদ্ধ শান্তি চুকে গেলে ১০০০ খানেক টাকা নিয়ে চলে গেলেন কাশী। সেখানে কিছুদিন কাটিয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেন কিছুদিন। তারপর আবার কাশীতে বসলেন। সেখানে একটা বাড়ি কিনে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। দেশে ফিরলেন প্রায় ৫ বছর পরে। তখন আর সে বদনবাবু নন। মাথায় বড় বড় চুল, সাদা সাদা দাড়ি নাভি পর্যন্ত ঝুলছে, পরনে রক্তাস্বর, কপালে ত্রিপুণ্ডক, মুখে সর্বদা কালি কালি শব্দ। বৈষ্ণব বদনবাবু শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সেই বিনীত শান্ত প্রকৃতি আর নেই, কারণ বাড়ি পানে চোখ সর্বদা রক্তবর্ণ। কণ্ঠস্বরে একটা ভীষণতা এসেছে। এখন লোক তার কাছে যেতেই ভয় করে। বদনবাবু তেতলার ঘরে নিরিবিলি থাকেন আর ধ্যান ধারণা করেন। পুত্রবধূ নাতি নাতনি কারোর সঙ্গে বড় একটা কথা বলেন না। এমনি করে দিনের পর দিন কাটানোর পর একদিন মহেন্দ্রকে ডেকে পাঠালেন। এই কদিন তার সঙ্গে একটা কথাও হয়নি। মহেন্দ্র বাবার রক্তচক্ষু আর রুক্ষ মেজাজ দেখে কাছে আসতে সাহস করেনি। ভয়ে ভয়ে এসে প্রণাম করে মেঝেতে একপাশে চুপ করে বসল। একটা বাঘের চামড়ার ওপর আসন করে বদনবাবু বসেছিলেন। মহেন্দ্রকে দেখে একটু নড়ে বসতেই রুদ্রাক্ষের মালা খটখট শব্দ করে উঠল। একটুক্ষণ তীব্র দৃষ্টিতে পুত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে বদনবাবু বললেন, পরশু গুরুদেব আসবেন। মহেন্দ্র ভয়ে ভয়ে শুধু বললে, ও। পাশের ঘরে তার থাকার ব্যবস্থা করে দাও। যে আগে। আর পরশু সন্ধে ১০,০০০ টাকা চাই। বেশ। পুজোর দালান কি মেরামত করাতে হবে?
এবারে মহেন্দ্র জিজ্ঞাসু দৃষ্টিতে বাবার দিকে চাইলে। অস্ফুট কণ্ঠে বললে, না। মালাকারকে বলে দাও, আগামী অমাবস্যায় ছিন্নমস্তার পুজো হবে, প্রতিমা করে দিতে হবে। শুনে মহেন্দ্র মুখ হাঁ করে চেয়ে বসে রইল। ছিন্নমস্তার পুজো? সে ভীষণ তান্ত্রিক পুজো। গৃহস্থ কখনো সে পুজো করতে সাহস পায় না, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। মহেন্দ্র অস্পষ্ট স্বরে শুধু একবার বললে, ছিন্নমস্তার? হ্যাঁ হ্যাঁ, ছিন্নমস্তার। তুমি এখন যাও। ভয় নেই, গুরুদেব নিজে আসবেন, পুজোও তিনিই করবেন। বলে বোধহয় সাধনার জন্যে চোখ বন্ধ করলেন। মহেন্দ্র আর কিছু বলতে সাহস না করে নিঃশব্দে বেরিয়ে এলো। গুরুদেব নিজে অবশ্য এসেছিলেন, পুজোও তিনিই করেছিলেন। অমাবস্যার অন্ধকার নিশুতি রাত্রে সে এক ভীষণ ব্যাপার। কিন্তু ভয় নেই, এ ভরসা বেশি দিন রইল না। গুরুদেব আশ্বাস দিয়ে গিয়েছিলেন পুজো নির্বিঘ্নে সমাপ্ত হয়েছে। মা হাসি মুখে পুজো গ্রহণ করেছেন। কিন্তু তিনি বিদায় নেবার দিন 15 পরে মহেন্দ্রর বড় ছেলেটি বসন্তে আক্রান্ত হল এবং 3 দিন অশেষ কষ্টভোগের পর মারা গেল। তারপরে একসঙ্গে তার স্ত্রী আর মেঝো ছেলে পড়ল। বহু চেষ্টা করেও তাদের বাঁচানো গেল না। তারপর মহেন্দ্র নিজে আর তার শেষ সন্তান কোলের মেয়েটি ওই একই রোগে মারা গেল। বদনবাবু নিঃশব্দে ধীর ভাব তার বংশের শেষ প্রদীপটিও নিভে যেতে দেখলেন। নিজে সকলের পিছু পিছু শ্মশান গেলেন। শ্মশান থেকে ফিরে এলেন। লোকে তার মুখ থেকে ভাবলে, মানুষ এমন পাথরও হয়? বাড়ির চাকর বাকর সব ইতিপূর্বেই বেগতিক দেখে পালিয়েছে। কেবল একটি বুড়ো চাকর তখনও পর্যন্ত মমতা কাটিয়ে উঠতে পারেনি। সেই ছিল। বদনবাবু বাড়িতে আলো জ্বালতে দিলেন না। চাকরটাকে তার ঘরে ডাকলেন। অন্ধকারে তার হাতে কি কতকগুলো কাগজ দিয়ে বললেন, তোমাকে যা দিলাম তাতে 2 পুরুষ বসে খেতে পারবে, এবারে তোমার ছুটি। বুড়ো চাকর হাউ হাউ করে কেঁদে ফেললে। কিন্তু বদনবাবু গম্ভীর কণ্ঠে তাকে এমন এক ধমক দিলেন যে সে পালাতে পথ পেল না। যাবার সময়ে সে বদনবাবুর লোহার সিন্ধুক বন্ধ করার শব্দ শুনতে পেল। সে ভাবল বাবুর মন খারাপ, হয়তো আবার কাশী কিংবা অন্য কোনো তীর্থে চলে যাবেন, তাই তাকে বিদায় দিলেন। হয়তো সেই রাত্রেই যাবেন কিংবা পরের দিন সকালে। এই ভেবে পরের দিন সকালে বড়বাবুর সঙ্গে একবার দেখা করতে গেল। গিয়ে দেখে সদর দরজা বাইরে যেমন করে ভেজিয়ে রেখে এসেছিল তেমনি আছে, কেবল বোধহয় ঝড়ে আর একটু ফাঁক হয়ে গেছে। তার ভরসা হলো বদনবাবু এখনো তাহলে যাননি। পা টিপে টিপে এগিয়ে গিয়ে দেখে অন্দরের দরজাও ভেজানো। বুড়ো শটান তেতলার ঘরে গিয়ে উঠল। আস্তে করে দরজায় একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। ভিতরে যেয়ে তার বুকের স্পন্দন বন্ধ হবার উপক্রম। বদনবাবু কড়ি কাঠে ঝুলছেন। তার চোখ কপালে উঠেছে, জিভ বেরিয়ে এসেছে। তিনি রাত্রেই আত্মহত্যা করেছেন। বুড়োর চিৎকারে পাড়ার লোক জড়ো হলো। পাশেই থানা, পুলিশও এলো। তারা লাশ নামিয়ে নিয়ে থানায় চলে গেল এবং বাড়ির মালিককে স্থির না হওয়ায় বাড়ির প্রত্যেকটি ঘর এবং আড়ত তালা বন্ধ করে শিলমোহর করে গেল। পাড়ার লোকে বলা বলি করতে লাগলো,
এ ছিন্নমস্তার পুজোর ফল। মায়ের পুজোয় নিশ্চয়ই কোনো বিঘ্ন ঘটেছে। ছিন্নমস্তার পুজো চারটিখানি কথা নয়, একটুখানি ত্রুটি ঘটেছে কি বংশলোপ। আমরা তখনই বলেছিলাম বাড়ি ওইরকমই রইল। বদনবাবুর উত্তরাধিকারিত্ব নিয়ে লম্বা মামলা বেঁধে গেল। সে মামলা একবার নিচের কোর্ট থেকে জর্জ কোর্ট, সেখান থেকে হাইকোর্টে যায়, আবার সেখান থেকে নিচের কোর্টে ফিরে আসে। তাঁতের মাকুর মতো এমনি ধারা সে ঘোরাঘুরি করতে লাগল। ইতব্যসরে একটা কাণ্ড হলো। বাড়িটার ওপর পাড়ার গুটি কয়েক বিখ্যাত চোরের চোখ পড়ল। বদনবাবুর ধনশালিতা কারও অবিদিত নয়। তার টাকার প্রত্যেকটি পয়সা লোহার সিন্ধুকে থাকত। মফস্বলে ব্যাংকে টাকা রাখার প্রথা নেই। তারই থেকে 1000-2 টাকা বুড়ো চাকরটা পেয়ে গেছে। বাকিটা ওরা পেলে আর ভবিষ্যতের ভাবনা কয়েক পুরুষের মধ্যে ভাবতে হবে না। এই না ভেবে একদিন রাত্রে 6 জন চোর বদনবাবুর বাড়ি হানা দিলে। 2 জন রইল বাইরে ঘাঁটি আগলে, আর 4 জন পাঁচিল টপকে ভিতরে গেল। ভয় তো কিছুই নেই, ভিতরে জনমানবের চিহ্ন নেই। যে ঘরে লোহার সিন্ধুক সে ঘর চোরেদের বিশেষ জানা, কিন্তু সে ঘরে ঢোকা যায় কি করে? পুলিশ এসে সব ঘর তালা বন্ধ করে সিলমোহর দিয়ে গেছে। কি উপায় করা যায় এই ভেবে একজন অন্ধকারে দরজায় হাত বুলিয়ে দেখতে লাগলো। হঠাৎ কি আশ্চর্য, দরজা গেল খুলে। 2 জন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল, আর 2 জন ছুটল পাশের ঘরে, যে ঘরে মহেন্দ্র থাকত। সেই ঘরে আছে মহেন্দ্রের স্ত্রীর রাশি রাশি গহনা। সে ঘরেও ঠিক তাই হলো। হাত দেওয়া মাত্র দ্বার খুলে গেল। 2 জন ঢুকলো তার মধ্যে। ঘরের মধ্যে ঢুকে ওরা মোমবাতি জ্বালল, পাছে কেউ দেখতে পায়। এতক্ষণে আলো জ্বালতে সাহস হলো। বন্ধ ঘরে কোনো ভয় নেই। লোহার সিন্ধুকে হাত দিতে সিন্ধুক খুলে গেল। ও ঘরেও তাই। এ ঘরে লোহার সিন্ধুকে টাকা, আধুলি, সিকি, দুয়ানি, আনি, পয়সা আধলা থরে থরে সাজানো। একদিকে থাকে থাকে নোট। ও ঘরে রাশি রাশি সোনার গহনা, জহরার গহনা যেন অনেক দিন পর বাতি আলো দেখে হেসে উঠল। চোরেদের সে দৃশ্য দেখে আর চোখের পলক পড়ে না। তারা 2 হাতে যত ওঠে তুলে আর আঁচল বোঝাই করে। ভারে আঁচল ছিঁড়ে পড়ে আর কি। অনেকক্ষণ পরে তারা কাজ সেরে যখন বার হতে যাবে, দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ। আশ্চর্য। ওরা এদিকে টানে, ওদিকে টানে, প্রাণপণে টানে, কিছুতেই কিছু না। দরজা কিছুতেই খোলে না। এদিকে বাইরে যারা ঘাঁটি আগলে আছে তারা অপেক্ষা করছে তো করছেই। সঙ্গীরা আর কিছুতেই ফিরে না। 1টা বাজে, 2টো বাজে, 3টে বাজে। পাখিরা 1-আধটা ঘুম ভেঙে হঠাৎ ডেকে ওঠে। শেয়াল শেষ প্রহরের ডাক ডেকে গেল, কিন্তু সঙ্গীরা আর ফেরে না। অথচ ধীরে ধীরে পূব দিকের আলো জাগছে। আর অপেক্ষা করাও চলে না। ওদের কেমন ভয় হলো। সঙ্গীর মমতার চেয়ে প্রাণের মমতা বেশি। ওরা আরও একটু অপেক্ষা করে অবশেষে চুপি চুপি সরে পড়ল। ওদের বরাতে যা হবার তাই হোক। কিন্তু সঙ্গীরা আর ফিরলই না।
চোরের পরিজনের ফুকরে কাঁদার শক্তি নেই। দিন কয়েক তারা চেপে রইল, রোজ ভাবে আজ ফিরবে, আজ ফিরবে। অবশেষে ব্যাপারটা আর বেশি দিন গোপন রইল না। 5 কান হতে হতে পুলিশের কানে পৌঁছালো। পুলিশ এসে পাঁচিল টপকে বাড়ির ভিতরে গিয়ে দেখে যেমন তালা, শিলমোহরও তেমনি আছে। বাইরের চোর ঘরে ঢুকবে কি করে? তারা বিশ্বাসই করল না। তবে পুলিশ সাহেবকে এই গুজবের কথাটা জানালো। পুলিশ সাহেব দিন কয়েক পরে চাবি নিয়ে সদলে বলে এসে উপস্থিত হলেন। বিশ্বাস তারও হলো না। তবু তালা খুলে দেখেন ঠিক এই ঘরে দুটো, ও ঘরে দুটো কঙ্কাল পড়ে রয়েছে বটে। তিনি তো অবাক। কিছু একটা ঘটেছে নিশ্চয়। ব্যাপারটা হয়তো ভৌতিক। ভৌতিক ব্যাপারে পুলিশ সাহেবের আগ্রহ অপরিসীম। তিনি স্থির করলেন কয়েকটা রাত এখানে কাটিয়ে ব্যাপারটা শেষ পর্যন্ত দেখে যেতে হচ্ছে। সন্ধ্যের পরে বাড়ির বাইরে ভেতরে প্রত্যেক গলিতে গলিতে সশস্ত্র পাহারা রাখলেন, আর নিজে দুটো গুলি ভরা রিভলভার নিয়ে বসে রইলেন লোহার সিন্ধুকের ঘরে। সঙ্গে রইল বাঘা বাঘা দুটো বিলিতি কুকুর। 12টা বাজল। কোথাও জনমানবের সারা শব্দ নেই। বাইরে ফুটফুট করছে চাঁদের আলো। গাছের নিচে ঝোপে অন্ধকার জমে জমে আসছে। কোথাও পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে যেন মাটিতে আলপনা কাটছে। হাওয়ায় পাতা নড়ছে শিরশির করে। চাঁদনি রাত্রি, তবু বাইরেটা থমথম করছে। ভিতরে একটা দেওয়ালগিরি জ্বলছে। 12:30, 1টা। হঠাৎ হু হু করে একটা দমকা হাওয়া এসে দপ করে দেওয়ালগিরিটা নিভিয়ে দিল। সে তো হাওয়া নয়, কে যেন হা হা করে সেই আধো অন্ধকারে হেসে উঠল। সাহেব দুটো রিভলভার 2 হাতে ধরে সতর্ক হয়ে রইলেন। আলো জ্বালার প্রয়োজন হলো না। খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে ঘর আলো করে দিলে। তখনও মৃদু মৃদু বাতাস বইছে, যেন বাইরে কার কাপড়ের খসখসানি, আর কিছু নয়। আরও আধ ঘন্টা এমনি কাটল। হঠাৎ ঘরের যে প্রান্তে সাহেব রিভলভার নিয়ে বসেছিলেন তার অপর প্রান্তে বারান্দার দিকে জানালাটা খড়খড় করে নড়ে উঠল। দুটো কুকুর ঘেউ ঘেউ করে উঠল। সঙ্গে সঙ্গে একটি শুভ্র বসনাবৃত মূর্তি ওই জানালার গড়াদের ফাঁক দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। সাহেব গুলি ছুড়লেন। কুকুর দুটো তেড়ে গেল। মূর্তি অন্য জানালার ফাঁক দিয়ে নির্বিঘ্নে বেরিয়ে গেল। একটা কুকুরও সঙ্গে সঙ্গে তার পিছু পিছু জানালার গড়াদের ফাঁক দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। অথচ গড়াদের ফাঁক 3 আঙুলের বেশি নয়। তার মধ্যে অত বড় একটা কুকুর যে কি করে অনায়াসে গলে যেতে পারে তা মানুষের কল্পনার অতীত। সাহেবের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে, কণ্ঠ শুষ্ক। সাহেব বোতল থেকে মদ ঢেলে এক নিঃশ্বাসে ঢকঢক করে সবটা খেয়ে ফেললেন। আর তার সঙ্গের কুকুরটির আর্তনাদে ঘর যেন ফেটে যাবার উপক্রম। অথচ আশ্চর্য এই যে এত কাণ্ডেও বাইরের সশস্ত্র সিপাহীদের কেউ এসে জুটল না। তাদের যেন এ শব্দ কানে পৌঁছায়নি। সাহেব এবার স্থির হয়ে বসলেন। এবার যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। দেওয়ালগিরিটাও জ্বালালেন। সিপাহীদের কাউকেও ইচ্ছা করেই ডাকলেন না, পাছে তারা ভাবে সাহেব ভয় পেয়েছেন। কিন্তু আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আধ ঘন্টার ওপর কেটে গেল। শিকারী যেমন শিকারের জন্য ছটফট করে, সাহেবও তেমনি ব্যস্ত হয়ে উঠলেন। অবশেষে হতাশ হয়ে রিভলভার নামিয়ে বোতল বের করে আর একটু মদ ঢেলে খেতে যাবেন, এমন সময়ে জানালাটা আবার খড়খড় করে উঠল।
সাহেব তাড়াতাড়ি বোতল নামিয়ে রিভলভার তুলে নিলেন। কে যেন হুড়মুড় করে আলোর ওপরে পড়ে আলো নিভিয়ে দিলে। কুকুরটা চিৎকার করে যেন কাকে ধরতে জানালার দিকে ছুটে গেল। সাহেব উপরি উপরি গুলি ছুড়ল। ফল কি যে হলো কিছু বোঝা গেল না। কেবল দূর থেকে যেন সাহেবের প্রিয় কুকুরটির ক্ষীণ আর্তনাদ কানে ভেসে এলো। ধোঁয়ার অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। জানালার ভিতর দিয়ে চাঁদের আলো ঘরের মেঝেই লুটিয়ে পড়ল। সাহেব বিস্ফারিত নেত্রে দেখলেন ঘরে জনপ্রাণী নেই। মূর্তি না, কুকুর না, কেউ না, শুধু ঘরের দেওয়ালগুলো থরথর করে কাঁপছে। তারপর মেঝের উপরকার চাঁদের আলো ক্ষীণতর হতে হতে ধীরে ধীরে মিলিয়ে গেল। কি যেন একখানা কালো জবনিকা চাঁদকে ঢেকে দিল। চরাচর ব্যাপ্ত করে একটা জমাট অন্ধকার সাহেবের চারিদিকে ঢেউয়ের মতো দুলতে দুলতে ফিরে এলো। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে সিপাইরা এসে দেখল সাহেব মেঝের ওপর উবুর হয়ে শুয়ে আছেন। তার দুই পাশে দুটো রিভলভার পড়ে আছে, কুকুর দুটোও নেই, আর দেওয়ালের এখানে ওখানে গুলির দাগ। অথচ আশ্চর্য এই যে ওরা বাইরে থেকে গুলির আওয়াজ কিংবা অন্য কোনো শব্দ শুনতে পায়নি। কিন্তু গুলি যে ছোড়া হয়েছে সে বিষয়েও কোনো ভুল নেই। দেওয়ালের গুলির চিহ্ন আছে, রিভলভারেও গুলি কম, আর কুকুর দুটোই বা গেল কোথায়? বহু কষ্টে তারা সাহেবের চৈতন্য সম্পাদন করলে। সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জনপ্রাণীর চিহ্ন মিলল না। কেবল জানালার নিচে যে বাগান, সেই বাগানে কুকুর দুটো মরে পড়ে আছে। মানুষ যেমন করে গামছা নিংড়োয়, তেমনি করে তাদের যেন কে নিংড়ে দিয়েছে। তাতে আর রক্ত বলতে কিছু নেই। এই কাণ্ড ঘটেছিল আজ থেকে অনেক কাল আগে। এই কাণ্ডের কর্তাকে কি করেই বা ঘটল তার অর্থ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। লোকে ভৌতিক বলে এক কথায় এর মীমাংসা করে দিয়েছে, কিন্তু যারা ভূতে বিশ্বাস করে না তারা কি করে এই সমস্যার সমাধান করবে জানি না। বদনবাবুর বাড়ি আজ শ্রীহীন, ভগ্ন দশা। তার দেওয়ালও ভেঙে পড়েছে, কড়িকাঠ খসে ঝুলছে, স্থানে স্থানে ইটের স্তূপ হয়েছে, মাঝে মাঝে আগাছার জঙ্গল। যারা এই বাড়ির উত্তরাধিকারিত্ব নিয়ে মামলা করছিল, সাহেবের কাণ্ডের পর তারা আর কেউ এই সম্পত্তির মালিক হতে রাজি নয়। এ বাড়ি এখন বেওয়ারিশ অবস্থায় পড়ে। সন্ধ্যের পর আর কেউ বাড়ির ধার দিয়ে যায় না। বাড়ির একখানা ইট কেউ ছোঁয় না। এখন অবশ্য আর কিছু দেখা যায় না বটে, কিন্তু কেউ কেউ বলেন অমাবস্যার নিশুতি রাত্রে বাড়ির চারিদিকে কে কেঁদে কেঁদে বেড়ায়। কে কাঁদে কেউ জানে না।